হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ডেইলি স্টাডির এডিটোরিয়াল অ্যানালাইসিস করব। এখানে প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কলামটার হেডলাইন, $1 trillion ambition needs a stronger investment climate. নিডস হচ্ছে যে এখানে মেইন ভার্ব, নিডস এটা ভার্বের সিঙ্গুলার ফর্ম। কোনো একটি ভার্বের মধ্যে যখন এস বাই এস থাকবে তখন এটাকে বলা হয় ভার্বের সিঙ্গুলার ফর্ম। নিডস যদি ভার্ব হয় সচরাচর মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, এটাকে ফাইনাইট ভার্ব। একটা বাক্যের মধ্যে এটাকে অ্যানালাইসিস করার জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্বটা খুঁজে বের করা। আর $1 trillion অ্যাম্বিশন এটা হচ্ছে যে ফুলটাই হচ্ছে যে সাবজেক্ট। এরপরে আর স্ট্রঙ্গার ইনভেস্টমেন্ট ক্লাইমেট কি বলা হচ্ছে দেখেন, অর্থাৎ $1 trillion অ্যাম্বিশন, একটা $1 trillion যে উচ্চাকাঙ্ক্ষা যেটার জন্য প্রয়োজন আর স্ট্রঙ্গার ইনভেস্টমেন্ট ক্লাইমেট, একটা শক্তিশালী বিনিয়োগ পরিবেশ প্রয়োজন, এভাবে বলা হচ্ছে। এখন নিডসের পরে যদি আমি এই অংশটা থেকে যদি প্রশ্ন করি, যখন মেইন ভার্বের পরবর্তী অংশটাকে হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দ্য অবজেক্ট, তাহলে এটাও হচ্ছে দ্য অবজেক্ট। একটা সেন্টেন্সকে বিশ্লেষণ করার জন্য প্রথমে ভার্ব, তারপরে সাবজেক্ট, অবজেক্ট, দেন বাকিগুলো অটোমেটিকলি কি হবে, কি এসেছে সব কিছু বের হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একরিক ওয়ার্ড যখন হয় তখন এটাকে বলা হয় ফ্রেজ। $1 trillion অ্যাম্বিশন এটাও একটা ফ্রেজ, আর স্ট্রঙ্গার ইনভেস্টমেন্ট ক্লাইমেট এটাও একটা ফ্রেজ। সাবজেক্ট অবজেক্টে একটা ওয়ার্ড হলে নাউন হয়, একের অধিক ওয়ার্ড হলে ফ্রেজ, এবং এটাকে বলবো হবে নাউন ফ্রেজ। তাহলে এখান থেকে আমরা দেখেছি সেন্টেন্সের সাবজেক্ট যখন একের অধিক ওয়ার্ড হয়, অবজেক্টও যখন একের অধিক ওয়ার্ড হয়, সেটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটি নাউন ফ্রেজ। আচ্ছা, আবার এখানে খুব আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইনভেস্টমেন্ট শব্দটা যদি আলাদা করে যদি বিশ্লেষণ করি, ইনভেস্ট থেকে ইনভেস্টমেন্ট, ইনভেস্ট এটা হচ্ছে যে ভার্ব, ইনভেস্টমেন্ট হচ্ছে যে ম্যান যুক্ত করে এটা নাউন হয়, তবে এখানে কিন্তু নাউন হয়নি। এই যে হচ্ছে দ্য আর্টিকেল অ্যাডজেক্টিভ, স্ট্রঙ্গার অ্যাডজেক্টিভ, এরপর ইনভেস্টমেন্ট ও অ্যাডজেক্টিভ, ক্লাইমেট হচ্ছে দ্য নাউন। অর্থাৎ নাউন ফ্রেজের শেষের ওয়ার্ডটা অবশ্যই নাউন হতে হবে, নাউন ফ্রেজের হেড ওয়ার্ডই হচ্ছে যে শেষের ওয়ার্ডটাই নাউন। এর আগে যত ধরনের ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড এই নাউনকে মডিফাই করে বিদায় প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। এই জন্য ইনভেস্টমেন্ট বাক্যভেদে এখানে অনুসারে এই অবস্থান ভেদে এখানে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের কাজ করেছে। আর একটা বিষয় আমরা জানি, যেমন নিট হচ্ছে মডেল ভার্বও হতে পারে, আবার নিট হচ্ছে দ্য মেইন ভার্বও হতে পারে। যেমন আমি যদি বলি আই নিড নট ডু, আমার এটা করা প্রয়োজন নাই। নিডের পরে যখন আরেকটা ভার্ব আছে, নিড কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, মডেল ভার্ব। নিডের পরে যখন কোনো ভার্ব থাকবে না, নিড নিজেই হচ্ছে দ্য মেইন ভার্ব, নিড হচ্ছে যে সেক্ষেত্রে মেইন ভার্ব করতে কাজ করে। আমরা এভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে অ্যানালাইসিস করব। এভাবে অ্যানালাইসিস করলে আমাদের প্র্যাকটিক্যাল গ্রামার, একটা বাক্যকে ট্রান্সলেশন করা, একটা বাক্যকে ফ্রি হ্যান্ড রাইটিং, ফোকাস রাইটিংয়ের জন্য, অ্যানালাইসিসের জন্য যা যা প্রয়োজন সব কিছু অটোমেটিকলি বের হয়ে যায়। যেভাবে করলে আমরা আমাদের বিসিএস এবং ব্যাংকের রিটেন দুইটাতেই একসাথে নিউজ পেপার অ্যানালাইসিসের মাধ্যমে ইমপ্রুভ করতে পারি। সেভাবেই আমরা কলামটা পূর্ণাঙ্গ অ্যানালাইসিস করার চেষ্টা করব। একটু পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবেন। আমি ধারাবাহিক ভিডিও দিই, প্রতি সপ্তাহে মিনিমাম 2টা এপিসোড দিয়ে থাকি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আচ্ছা, এখানে ভিতরে কি আছে একটু আমরা দেখব। এখানে বলা হচ্ছে The other day, Prime Minister Tariq Rahman reaffirmed his government's commitment to transforming Bangladesh into $1 trillion economy by 2034. Same, আমরা ভার্বটা খুঁজে বের করব। এই রিএফার্ম হচ্ছে এখানে ভার্ব,
পুনরায় নিশ্চিত করা। তাহলে সাবজেক্ট কি? দ্য প্রাইম মিনিস্টার তারেক রহমান, এটা হচ্ছে দ্য সাবজেক্ট। সাবজেক্টের আগে যদি এক্সট্রা যদি কোনো একটি অংশ থাকে, ওয়ার্ড থাকলে সেটাকে ওয়ার্ড বলবো, ফ্রেজ থাকলে সেটাকে ফ্রেজ বলবো। যেমন আদার ডে, অন্য আরেকটা দিনে, সময় বোঝানো হচ্ছে বিদায়। সাবজেক্টের আগে যখন সময় বোঝায় একটা ওয়ার্ড হলে সেটা অ্যাডভার্ব, একের অধিক ওয়ার্ড হলে সেটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাক্যের শুরুতে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে অবশ্যই কমা দিতে হবে। এখানে একটা বিষয় লক্ষ্য করছি, আমরা বাক্যের শুরু করার একটা ভ্যারিয়েশন জানতে পারি। যেমন আগের সেন্টেন্সে সরাসরি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, এখনের সাবজেক্টটা হচ্ছে যে এখনের সেন্টেন্সের মধ্যে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু হয়েছে। এটা হচ্ছে যে বাক্য লেখার ভ্যারিয়েশন। আমরা যখন কোনো একটা কিছু লিখতে যাব, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং বা ফোকাস রাইটিংয়ে লেখাকে ভ্যারিয়েশন করার জন্য সচরাচর বাক্যের আমরা স্ট্রাকচার জানি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রত্যেকটা সেন্টেন্স যদি এভাবে শুরু করে তাহলে লেখার একটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করে না। গ্রামেটিক্যাল ভ্যারিয়েশন করার জন্য, প্যারাফ্রেজিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য, একটা বাক্যকে অনেকভাবে ভ্যারিয়েশন করার জন্য আমরা বাক্যের শুরুতে শুধু সর্বদা সাবজেক্ট দেব না। কোনোটা সাবজেক্ট দিয়ে শুরু করলাম, কোনোটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু করলাম। এইভাবেই কিন্তু লক্ষ্য, আমি প্রথমেই বলে দিচ্ছি ক্লাসের একদম শুরুতে, কোনোটা দেখবো যে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু হচ্ছে, এরপরে সাবজেক্ট হচ্ছে। এরপর আবার দেখা যাচ্ছে যে কোনোটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল কানেক্টরস দিয়ে শুরু হচ্ছে, তারপরে হচ্ছে যে সাবজেক্ট। আবার দেখা যাবে যে কোনোটা হচ্ছে যে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে শুরু হচ্ছে, তারপরে হচ্ছে যে সাবজেক্ট। আবার দেখা যাবে যে কোনোটা প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হচ্ছে, আবার কোনোটা দেখা যাচ্ছে যে পার্টিসিপল ফ্রেজ দিয়ে শুরু হচ্ছে, আবার দেখা যাবে যে কোনোটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হচ্ছে। তাহলে দেখেন একটা দুইটা আর অনেকগুলো এভাবে যখন আমি একটা সেন্টেন্স, একটা ফেজ বা একটা প্যারাগ্রাফে যদি বা একটা ফেজে যদি 10টা সেন্টেন্স লিখি, 10টা সেন্টেন্সের শুরুর অংশ যদি 10 রকম হয়, আমার লেখাটা অটোমেটিক্যালি হচ্ছে যে গ্রামেটিক্যাল ভ্যারিয়েশন সৌন্দর্য বৃদ্ধি করবে। আচ্ছা, যাই হোক, কী নিশ্চিত করেছে? হিজ গভর্নমেন্টস কমিটমেন্ট, তার যে একটা সরকারের যে প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, টু ট্রান্সফর্ম ইন বাংলাদেশ, বাংলাদেশকে রূপান্তর করবে ইন্টু 1 ট্রিলিয়ন ইকোনমি, 1 ট্রিলিয়নের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে রূপান্তর করবে বাই 2034, 2034 সালের মধ্যে। এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব দেখতেছি এবং একটা সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে যে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, সেন্টেন্সটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা সিম্পল সেন্টেন্স। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, টু এর ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখন কেন আইএনজি হয়েছে? টু যখন সরাসরি নিজেই যখন আনব, একটা বাক্যের মধ্যে যখন একটা বাক্য যখন তৈরি করতে যাবেন, যখন নিচ থেকে যখন টুটা আনবেন তখন হচ্ছে যে 12 টু প্লাস ভার্বের বেস ফর্ম। যখন টুটা হচ্ছে যে নিচ থেকে আনবেন না, সরাসরি টুটা বাক্যের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে আসবে, যেমন কমিটের পর অটোমেটিকলি টু হয়, তখন এটা কিন্তু ইনফিনিটিভ ধরবেন না, তখন ওই টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে। এটা মাথায় রাখবেন। যেমন এরকম কিছু আছে, যেমন ইউজ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, এরকম। আরেকটা বিষয়, ভাই, এটা প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া সত্ত্বেও কিন্তু এটা প্রেপোজিশনাল ফ্রেজ হবে না, এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ধরতে হবে, কারণ এটা সময় বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমরা যদি দেখি পরবর্তীতে, whilst the ambition is welcome, there is a policy puzzle that needs to be encountered. এই ওয়াইল শব্দের অর্থ দুইটা অর্থ আছে। ওয়াইল মানে যখনই বোঝায়, আবার ওয়াইল মানে হচ্ছে যে যদিও বোঝায়। এখানে কি বোঝানো হচ্ছে? যেমন এখানে বলা হচ্ছে, কি বোঝানো হচ্ছে সেটা একটা শব্দ অর্থ ডিপেন্ড করবে ফুল বাক্যটার উপরে। যখন একাধিক অর্থ থাকবে একটা শব্দের, ফুল বাক্যটা দেখেই বুঝে নিতে হবে অর্থটা কীরকম হবে। যেমন এখানে ওয়াইলের অর্থটা কী হচ্ছে সেটা আমরা দেখি। দ্য অ্যাম্বিশন ইজ ওয়েলকাম, যে প্রধানমন্ত্রীর যে আকাঙ্ক্ষা সেটাকে স্বাগত জানানো হচ্ছে। দেয়ার ইজ এ পলিসি পাজল, কিন্তু নিয়মের একটা হচ্ছে ধাঁধা আছে, কঠিন একটা বিষয় আছে। তাহলে অ্যাম্বিশন ওয়েলকাম করা হচ্ছে, আবার এখানে বলা হচ্ছে যে বিষয়টা কঠিন, পারস্পরিক বিপরীত অর্থে। তাহলে ওয়াইল শব্দের অর্থ হচ্ছে এখানে যদিও অর্থ প্রকাশ করা হচ্ছে। এই জন্য একটা শব্দের অর্থ শুধু শব্দটা দেখে বলা যাবে না, ফুল বাক্যটাকে দেখতে হবে। এই জন্য ট্রান্সলেশন করতে গেলে ট্রান্সলেশনের জন্য ফুল প্যারাগ্রাফটা পড়তে হবে বা ফুল বাক্যটা পড়তে হবে।
ইন্ডিভিজুয়ালি একটা ওয়ার্ড একটা ফ্রেজ করে ট্রান্সলেশনটা সঠিকভাবে অনুবাদ করা যাবে না, কারণ ওয়ার্ডের অর্থটা পরিবর্তন হতে পারে অবস্থান ভেদে, কনটেক্সট ভেদে। আচ্ছা, কি পলিসিটা? এটা সে পলিসিটা হচ্ছে দ্যাট নিডস টু বি এনকাউন্টার্ড, যেটা সরকারকে মোকাবেলা করা প্রয়োজন। যেমন কি মোকাবেলা করা প্রয়োজন? এই যে এই কথাটাকে ব্যাখ্যা করা হচ্ছে, একটা কথাটাকে বলা হচ্ছে, সে কথাটাকে যখন ব্যাখ্যা করা হবে তখন এখানে হচ্ছে যে একটা ক্লোন হবে। যেমন বলা হচ্ছে হাউ উইল দ্য ইকোনমি ডাবল ইন সাইজ। এটা মানে এই যে ইকোনমি সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে যে আগে, সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব হলে বুঝে নিতে হবে এটা হচ্ছে যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কীভাবে যে অর্থনীতিকে ডাবল করা যেতে পারে? ডাবল এখানে ভার্ব, ইন সাইজ আকারে। ওয়েন যখন ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট, যখন অভ্যন্তরীণ যে বেসরকারি ইনভেস্টমেন্ট হ্যাজ উইকেন্ড দুর্বল হয়ে গিয়েছে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট রিমেন্স মডেস্ট, সরাসরি যে বৈদেশিক বিনিয়োগ সেটা একদম মডেস্ট মানে আমরা জানি ভদ্র, কিন্তু এখানে মডেস্ট মানে ভদ্র হবে না, মডেস্ট মানে হচ্ছে একদম কমে যাওয়া অর্থ ইউজ করা হচ্ছে। অ্যান্ড মেনি এক্সিস্টিং বিজনেস আর রিলাক্টেন্ট টু এটা একটা প্রেপোজিশন যেটার অর্থ হচ্ছে তো অনিচ্ছুক। অনেক বিদ্যমান যে ব্যবসায়িকরা আছে তারাও কিন্তু অনিচ্ছুক এটা প্রসার করতে। আচ্ছা, এটা জাস্ট ট্রান্সলেশন করলাম। এখানে ফুল বাক্যটাকে যদি আমরা বিশ্লেষণ করি এটা বিশাল একটা কমপ্লেক্স সেন্টেন্স, অনেকগুলো ক্লোজ আছে। আমি যদি একটু ইরেজ করে যদি দেখাই, প্রথমে ওয়াইল অ্যাম্বিশনস ইজ ওয়েলকাম। ওয়াইল হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কন্ডিশন, তাহলে অ্যাম্বিশন ইজ ওয়েলকাম এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। দেয়ার ইজ এ পলিসি পাজল, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। এখানে আবার দেখো দেয়ার দিয়ে বাক্য শুরু হলে দেয়ার কিন্তু একটা অ্যাডভার্ব, দেয়ার দিয়ে বাক্য শুরু হলে এটা হচ্ছে দ্য ইনভার্সন অফ অ্যাডভার্ব। সাবজেক্ট কিন্তু ভার্বের পরে চলে যায়, এখানে কিন্তু পলিসি পাজল নাউন ফ্রেজ এটাই কিন্তু সাবজেক্ট। আবার এই যে দ্যাট এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। দ্যাট মানে কি? এই পলিসি পাজলের কথা বলা হচ্ছে যে একটা কঠিন ধাঁধা। তাহলে রিলেটিভ প্রোনাউন দিয়ে যখন শুরু হচ্ছে তাহলে এই ক্লজটা এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাট নিডস টু বি এনকাউন্টার্ড এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এতটুক পর্যন্ত আমরা একটা প্রিন্সিপাল ক্লজ পেয়েছি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এর অ্যাডজেক্টিভ ক্লজ এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ। এতটুকু পর্যন্ত এটাকে কিন্তু বলতে পারি কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে কিন্তু আরও অনেকগুলো আমরা এই আরও একটা কমপ্লেক্স সেন্টেন্স পাচ্ছি। যেমন হাউ উইল দ্য ইকোনমি ডাবল ইন সাইজ। এখানে আবার হাউ কিন্তু কনজাংশন হিসেবে ইউজ করা যায়নি, এটি ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে হাউ যখন ইন্টারগেটিভ সেন্টেন্সের শুরুতে থাকো তখন এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসাবে। তাহলে উইল দ্য ইকোনমি ডাবল এটা হচ্ছে দ্য প্রিন্সিপাল ক্লজ। এরপরে ওয়েন এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কন্ডিশন। ওয়েন দ্য ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট হ্যাজ উইকেন্ড এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে প্রত্যেকটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট রিমেইন মডেস্ট এই যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এটাও সাবজেক্ট আবার ফাইনাইট ভার্ব। অ্যান্ড মেনি এক্সিস্ট ইন বিজনেস আবার হচ্ছে দেখে নিই এখানে যেটা বলা হচ্ছে মেনি এক্সিস্ট ইন বিজনেস এটাও সাবজেক্ট। এখানে আরটা হচ্ছে একটা মেইন ভার্ব বা লিঙ্ক ইন ভার্ব, উইল একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই একটা দুইটা এরপরে তিনটা চারটা প্রত্যেকটাই কিন্তু ক্লজ সাবজেক্ট ভার্ব। দ্যাট মিনস এটা হচ্ছে একটা প্যারালাল স্ট্রাকচার, এটা হচ্ছে একটা প্যারালাল স্ট্রাকচার। তাহলে প্যারালাল স্ট্রাকচার একটা ওয়ার্ড দিয়েও হতে পারে, প্যারালাল স্ট্রাকচার একটা ফ্রেজ দিয়েও হতে পারে, প্যারালাল স্ট্রাকচার একটা ক্লজ দিয়েও হতে পারে। যেমন এখানে শুরু হয়েছে প্রত্যেকটা এই যে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে ডোমেস্টিক প্রাইভেট ইনভেস্টমেন্ট, তাহলে যদি কমা হয় প্রথমটার পরে যদি কমা হয় প্রথমটা যেটা অনুসারে হবে প্রত্যেকটা সেম, পরেরটাও ক্লজ, এর পরেরটাও হচ্ছে দ্য ক্লজ, এর পরেরটাও হচ্ছে দ্য ক্লজ। যদি এটা ফ্রেজ হতো প্রত্যেকটা ফ্রেজ হতো, যদি এটা নির্দিষ্ট একটা ওয়ার্ড হতো প্রত্যেকটা সেম
সেই অনুসারে ওয়ার্ডটা পার্টস অফ স্পিচ অনুসারে সেটাই হতো। এখন আসি, যেমন এখানে অনেকগুলো বিষয়ের কথা বলা হচ্ছে, যে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, অভ্যন্তরীণ যে ব্যবসাগুলো আছে এগুলো প্রসার হচ্ছে না। তাহলে অনেকগুলো কথাকে জাস্ট একসাথে করলাম। এখন রাইটার চাইলে প্রত্যেকটা কথাকে আলাদা আলাদা করে সেন্টেন্স করতে পারতো ইন্ডিভিজুয়ালি, কিন্তু ইন্ডিভিজুয়ালি সেটা না করে রাইটার এখানে দেখেন, এখানে একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্ট্রাকচার পাচ্ছি। এই যে অনেকগুলো সেন্টেন্সকে একসাথে কেন করলাম, তার মানে আমি অনেকগুলা ডেটা এবং অনেকগুলা ইনফরমেশনকে একসাথে করার জন্য, অনেকগুলো কথাকে একসাথে করার জন্য, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সংক্ষেপে প্রকাশ করার জন্য প্যারালাল স্ট্রাকচার। তাহলে লেখাটা হচ্ছে যে দীর্ঘায়িত হচ্ছে না, সংক্ষেপে আমি অনেক কিছু বলে দিতে পারতেছি। এটাই হচ্ছে যে মেইন বিষয় প্যারালাল স্ট্রাকচারের। যদি এরপর যদি দেখি পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট ফেল টু, এটা হচ্ছে যে 12, ফেল টু মানে প্রথম, 22.03% of GDP in FY fiscal years 2024 to 2025। অর্থাৎ যে প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা একদম 2024-25 অর্থ বছরে হচ্ছে যে যেটা গিয়ে পতন হয়ে 22.03% নেমে গিয়েছিল, যেটা ইটস লোয়েস্ট লেভেল ইন 11 years, যেটা 11 বছরের মধ্যে সবচেয়ে একদম কম ছিল, এভাবে বলা হচ্ছে। এখানে যদি আমরা দেখি সেন্টেন্সটার মধ্যে, এখানে একটা মাত্র ভার্ব আছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এই যে 23 যে একটা হার দেওয়া হয়েছে, এই হারকে ইন্ট্রোডিউস করেছে ইট লোয়েস্ট লেভেল, যেটা 11 বছরের মধ্যে সর্বনিম্ন। এরকম একটা বিষয়কে, একটা ফ্রেজকে, একটা ওয়ার্ডকে যখন ইন্ট্রোডিউস করে এটা সম্পর্কে আরও তথ্য ক্লিয়ার করা হয়, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। তাহলে এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ, অর্থাৎ যে হারটা বলা হচ্ছে 22.3% নেমে এসেছে, রিডারের কাছে, আমি একজন রিডার হিসেবে আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আরেকটা ইনফরমেশান পাচ্ছি, তাহলে ওটাকে ব্যাখ্যা করার জন্য কমা দিয়ে এটা দেওয়া হচ্ছে, অর্থাৎ 11 বছরের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন। তাহলে অ্যাপোজিটিভটা কি? অ্যাপোজিটিভটা হচ্ছে যে কোনো একটি নাউন বা কোনো একটি নাউন ফ্রেজকে বা কোনো একটি প্রনাউনকে ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ এটা হচ্ছে একটা রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। এটাকে চাইলে আমি অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর করতে পারি, এখানে দিতে পারি হুইচ ওয়াজ লোয়েস্ট লেভেল, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে। এই রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করার জন্য, নাও যেটা সিম্পলে রূপান্তর করার জন্য, সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার জন্য ওই ক্লজটাকে পজিটিভে রূপান্তর করতে হবে। এরপরে বলা হচ্ছে পরবর্তীতে নেট এফডিআই। এফডিআই হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যে বৈদেশিক সরাসরি বিনিয়োগ রিকভার্ড to 1.77 billion in 2025, but this was the less than the 0.4% of the economy estimated at around 510 billions. এই যে এটা রিকভার করা হয়েছে, কিন্তু বৈদেশিক বিনিয়োগ যেটা, সেটা হচ্ছে যে কিছুটা রিকভার করা হয়েছে, পুনরুদ্ধার করা হয়েছে, আগের অবস্থানে ফিরে নেওয়া হয়েছে। রিকভার এখানে মেইন ভার্ব, কিন্তু দিস ওয়াজ লেস, এটা কিন্তু কম। এই লেসটা হচ্ছে যে একটা কম্পারেটিভ ফর্ম, এটার পজিটিভ ফর্ম হচ্ছে যে লিটল, এই লিটলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে যে লেস, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে যে লিস্ট। এটা কম্পারেটিভ বিদায়, এই জন্য দেন এসেছে। যদিও রিকভার হয়েছে, তাও কিন্তু যে অর্থনৈতিক হিসাব অনুসারে যেটা 0.4%-এর চেয়ে কিন্তু কম। এখানে বাট আছে, বাট এটা হচ্ছে যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন সবসময় দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকলে তখন বলতে হবে এটা হচ্ছে যে একটি কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে যে বলা হচ্ছে ইভেন, এমনকি দ্য রিকভারি ডিজার্ভ টু ভিউ উইথ কাউশনস since it was driven mainly by the
reinvested earnings and intra-company loans while the new equity investment increase only marginally. বাক্যটা এটাও একটা বিশাল একটা বাক্য। ইভেন এটা একটা অ্যাডভার্বিয়াল কানেক্টরস। এই যে দেখো এখানে সরাসরি সাবজেক্ট দিয়ে শুরু হয়নি, এটা একটা কানেক্টরস দিয়ে শুরু করা হয়েছে অ্যাডভার্বিয়াল। ইভেন মানে এমন কি, এই যে যেমন এখানে বাক্যের শুরুতে যে কানেক্টরসগুলো ইউজ করা হয়, কানেক্টরসকে বলা হয় ট্রানজিশনাল ওয়ার্ডস। ট্রানজিশনাল ওয়ার্ডস এগুলো বাক্যের মধ্যে কেন ইউজ করা হয়? যেমন আগে বলেছে হচ্ছে যে কিছুটা উদ্ধার হয়েছে তাও কিন্তু কম। এখন তাহলে কথাটা কিন্তু রাইটার কিন্তু স্যাটিসফাইড না, রাইটার হচ্ছে আরও কিছু অ্যাডভাইস করা হচ্ছে, রিকমেন্ডেশন দিচ্ছে, বা হয়তো রাইটার এটাও বলতেছে যে হচ্ছে যে আগে যে নেগেটিভ কথাটা বলা, আগে কিছুটা নেগেটিভ বলেছে, পজিটিভলি একদম বলে নাই। এই নেগেটিভ কথাটাকে আরও বেশি গুরুত্ব আরোপ করার জন্য, আরও নেগেটিভ আরেকটা কিছু অ্যাড করার জন্য এই ইভেন্ট শব্দটি ইউজ করেছে। এটা যদি ইউজ না হয় তাহলে পূর্বের সেন্টেন্স আর পরের সেন্টেন্সের মধ্যে একটা ইন্টার কানেক্টেড হয় না। অর্থাৎ আমরা যে বাক্যের শুরুতে যে অ্যাডভার্বিয়াল কানেক্টরসগুলো ইউজ করি, ইভেন, রেদার, মোরএভার, অ্যাডিশনালি, ফার্দার মোর, এই যে ট্রানজিশনাল ওয়ার্ডগুলো যখন বাক্যের শুরুতে ইউজ করা হয় তখন পূর্ববর্তী বাক্য পরবর্তী বাক্যের মধ্যে হচ্ছে যে একটা অর্থের ব্যালেন্স হয়। তখন রাইটার কী বলতে চাচ্ছে সেটা আরও বেশি ক্লিয়ার হয়ে যায় রিডারের কাছে, লেখার গুণগত মান বৃদ্ধি পায়। এই জন্য বাক্যের শুরুতে সর্বদা আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব না, তাই সাবজেক্টের আগে অনেক সময় ট্রানজিশনাল ওয়ার্ডসগুলো ইউজ করতে হবে। আচ্ছা যাই হোক, রিকভারি, ডিজার্ভ, এই যে পুনরুদ্ধারটা, ডিজার্ভ যোগ্য, টু বি ভিউড উইথ কাউশন, এটা সতর্কতার সহিত কিন্তু বিবেচনা করতে হবে যে রিকভারিটা হয়েছে। রিকভারি এখানে নাউন। এই যে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। সিন্স ইট ওয়াজ এ ড্রাইভেন প্যাসিভ সেন্টেন্স, এটা চালিত হয়েছিল, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে। এতে ড্রাইভেন কারা করবে? অথরিটি করবে, কিন্তু অথরিটি এখানে সাবজেক্টে নাই, যা করেছে তার সাবজেক্টে আসে। অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করা হলে সেটা প্যাসিভ। প্যাসিভে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এর আগে একটু অক্সিলিয়ারি ভার্ব। যখন এখানে সিন্স হতে কারণ অর্থে ইউজ করা হচ্ছে, কেন এটা সতর্কতার সহিত বিবেচনা করতে হবে। ভিউ হচ্ছে যে এখানে টু বি, প্যাসিভের ইনফিনিটিভ বলে, কোন ইনফিনিটিভকে যদি প্যাসিভ করা হয় তখন ইনফিনিটিভ হবে একটা বি দিতে হবে। টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু প্যাসিভ বলে ফিফি ফর্ম হবে, তখন বেস ফর্ম হিসেবে রক্ষা করার জন্য এখানে একটা প্যাসিভের মধ্যে বি আনতে হবে। অর্থাৎ টু প্লাস বি জিরো ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনফিনিটিভ। যখন টু প্লাস বি প্লাস বিটা এখানে হয়ে গেছে টুর পরে বেস ফর্ম, তখন ভার্বের ফিফি ফর্ম হয়ে যাবে, তখন এটাকে বলা হয় প্যাসিভ ইনফিনিটিভ। কারণ এই যে ডিজার সিন্স হতে আমরা জানি যখনও বোঝাই, যখন তখনও বোঝায়, যেহেতু বোঝায়, কিন্তু এখানে কারণ কেন হচ্ছে এটা সতর্কতার সহিত বিবেচনা করতে হবে। কারণ এটা চালিত হয়েছিল মেইনলি বাই রিইনভেস্টেড আর্নিংস। অর্থাৎ যে রিকভারির কথাটা বলেছে কিছুটা একটু অগ্রগতি হয়েছে, সেটা কিন্তু সরাসরি নয়, যেটা হচ্ছে পুনরায় বিনিয়োগ আর্নিংয়ের মাধ্যমে ইন্ট্রা কোম্পানি লোনস, যে পরস্পর যে বিভিন্ন কোম্পানির যে লোন, অভ্যন্তরীণ লোন, এগুলোর মাধ্যমে হয়েছে, তাই এটাকে বিবেচনা করতে হবে। সরাসরি বিনিয়োগটা হয়নি এরকম না। তাহলে এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওয়াইল যখন, আর একটা সাবঅর্ডিনেটিং কনভেনশন, যতটা সাবঅর্ডিনেটিং কনভেনশন ততটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ। নিউ ইকুইটি ইনভেস্টমেন্ট ইনক্রিজ অনলি মার্জিনালি, শুধুমাত্র কিছু ইকুইটি ইনভেস্টমেন্ট যে বৃদ্ধি পেয়েছে মানে প্রান্তিক হারে, ইনক্রিজিংলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, মার্জিনালি। তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। একটা মেইন ক্লজ, এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেন্টেন্সটাকে বলবো আমরা এটা হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। এভাবেই হচ্ছে ধারাবাহিকভাবে নিউজ পেপারটাকে যদি প্রতিদিন একটা কলাম বা একটা কলামের অর্ধেক যদি অ্যানালাইসিস করা হয়, ইংলিশের ফ্লুয়েন্সি শুধু গ্রামার না, ওয়ার্ডস, ট্রান্সলেশনস, ফ্রি হ্যান্ড রাইটিং, লেখার ভেরিয়েশন, আপনার লেখার ক্যাপাবিলিটি, মানে ইংলিশের ওভারঅল প্রিপারেশনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার কাছে মনে হয় নিউজ পেপার অ্যানালাইসিস করার কোনো বিকল্প নাই। এই যে
আমি তো ফুল কলামটা অ্যানালাইসিস করে দেবো, অনেক টাইম বা মানে অনেকক্ষণ হয়ে যাবে। বিশেষ করে এটা এত বড় একটা ক্লাস আপলোড করাও কিন্তু খুব টাফ হয়ে যাবে। এভাবে এই কলামটা আপনারা এভাবে অ্যানালাইসিস করে পড়ে নেবেন। আমি সপ্তাহে মিনিমাম 2টা নিউজ পেপার অ্যানালাইসিসের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব, 1টা বা 2টা প্রতি সপ্তাহ। আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু আপলোড করা হবে এবং একই নামে মারিফুল করিম রিফাত আমার প্রোফাইলেও, ফেসবুক প্রোফাইলেও কিন্তু এই ভিডিওটা হচ্ছে আপলোড করা হবে। আপনারা আমার প্রোফাইলটাতে ভিজিট করবেন, শেয়ার করবেন, ফলো করা না থাকলে ফলো করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আমি বিসিএস এবং ব্যাংকে টার্গেট করি ফ্রি হ্যান্ড রাইটিং, ফোকাস রাইটিংয়ের জন্য যত ধরনের স্কিলের প্রয়োজন, মানে প্রতি মুহূর্তে এগুলো এ বিষয়ে আমি কাজ করতেছি, কাজ ইনশাল্লাহ করে যাব। আর আরেকটা বিষয় হচ্ছে আমার নিউজ পেপার অ্যানালাইসিসের উপরেই, গ্রামারের উপরেই, বিসিএস এবং ব্যাংকে টার্গেট করে ফোকাস রাইটিংয়ের উপরে হচ্ছে আমার একটা কোর্স আছে, কোর্সটা চলমান আছে এবং নতুন আরেকটা কোর্স শুরু করতে যাচ্ছি। কেউ চাইলে নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এনরোল করে রাখতে পারেন। আশা করি ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।